রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশে অংশ নিতে দলে দলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। সমাবেশে 15 লাখ মানুষের উপস্থিতি আশা করছেন আয়োজকরা। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ শিরোনামে এ কর্মসূচির আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তরুণদের সম্পৃক্ততা বাড়াতে মে মাস জুড়ে কর্মসূচি পালন করছে বিএনপির এই 3 অঙ্গ সংগঠন। 4টি বিভাগীয় শহরে সমাবেশ করা হয়েছে। ঢাকায় চলছে এই কর্মসূচির শেষ ধাপ। সমাবেশ ঘিরে নয়াপল্টন, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, বিজয়নগর, পল্টন, ফকিরাপুল এবং মতিঝিল এলাকায় যান চলাচলে প্রভাব পড়তে পারে। এ বিষয়ে আরো জানাতে নয়াপল্টন থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। শুরুতেই সমাবেশ স্থলের কথা বলবেন, কেমন পরিস্থিতি দেখছেন, আর তরুণ যারা এই সমাবেশে অংশ নিতে আসছেন তারা কি প্রত্যাশার কথা জানাচ্ছেন তাদের? দেখুন, তারুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজকের এই সমাবেশ, এটি বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, এই 3 সংগঠনের সমন্বয়ে আজকে এই নয়াপল্টনের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এটির নাম দেওয়া হয়েছে তারুণ্যের সমাবেশ। অর্থাৎ তরুণদেরকে রাজনীতিতে সম্পৃক্ত করা, তরুণদেরকে দেশের জন্য কাজে লাগানো, এটি মূলত এই 3 সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য। এবং এই 3 সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে কয়েক দফা। সেখানে যে বিষয়টি তুলে ধরা হয়েছে যে বিএনপির যে 31 দফা, সেখানে তরুণদেরকে একটি বড় জায়গায় রাখা হয়েছে। এই তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ, তারাই দেশকে এগিয়ে নেবে। দেশের মানুষের ভবিষ্যৎ এই তরুণদের হাতে নির্ভর করছে। কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যায়, কিভাবে গণতান্ত্রিক উপায়ে দেশে রাজনৈতিক যে অবকাঠামো, রাজনৈতিক যে পদ্ধতি, সেটিকে কিভাবে আরো শক্তিশালী করা যায়, এটি মূলত মূল লক্ষ্য উদ্দেশ্য। এখানে তারুণ্যের এই সমাবেশ বেলা 2টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে। যদিও সকাল থেকেই ঢাকা সহ আরো যে 3 বিভাগ রয়েছে, সিলেট, ফরিদপুর এবং ময়মনসিংহ, এই মোট 4 বিভাগের আজকের এই কর্মসূচি, এই 4 বিভাগ থেকেই নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হয়েছেন, খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হয়েছেন, প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে তারা জড়ো হয়েছেন। এখানে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, যে জানতে চাই যে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ, কি ধরনের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ বলা হচ্ছে, এটাকে কি আসলে বার্তা দিতে চায় বিএনপি এই সমাবেশের মাধ্যমে? দেখুন, বিএনপি যে মূল 3 সংগঠন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, এই সংগঠনগুলোই মূলত যুব সমাজ বা তরুণদেরকে নেতৃত্ব দিয়ে থাকে এই বিএনপির পক্ষ থেকে। এখন এই তরুণ সমাজ, এখন বিএনপির বক্তব্য হচ্ছে যারা ভোটার হয়েছেন তারা গত 3 নির্বাচন, আওয়ামী লীগ সরকার আমলে যে নির্বাচন হয়েছে সেই সব নির্বাচনে তারা সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। অর্থাৎ বিএনপির বক্তব্য হচ্ছে এই তরুণরা যে এবার ভোট দেবে, সেই ভোট যেন গণতন্ত্রের পক্ষে, মানুষের পক্ষে, দেশের পক্ষে হয়, সেটি মূলত তাদের লক্ষ্য। এবং তরুণদেরকে রাজনীতিতে সম্পৃক্ত করতে চায় বিএনপি, কারণ এই তরুণদের মধ্যে অপার সম্ভাবনা রয়েছে। এই তরুণরা যদি মেধাভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে দেশের যে রাজনৈতিক চেহারা সেটি পাল্টে দিতে পারে এই তরুণরা। এটি মূলত বিএনপির লক্ষ্য উদ্দেশ্য। আমরা দেখেছি যে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে। বিএনপির উদ্দেশ্য, লক্ষ্য এবং কি বার্তা দিতে চায় সেটি আপনার কাছে শুনলাম। একটু জানতে চাই যে রাজনৈতিক বন্দোবস্ত কেমন প্রত্যাশা করছেন তরুণরা, সেটি আপনার কাছে বলেছেন কিনা? দেখুন, রাজনীতিতে তরুণদের আগ্রহ কমে গেছে। এটি বিভিন্ন সভা সমাবেশে, বিভিন্ন নেতাদের বক্তব্যে, বিভিন্ন সুশীল সমাজের বক্তব্যে উঠে এসেছে বিভিন্ন সময়ে। গত 15 বছর 16 বছরের রাজনীতি যদি আমরা দেখি, একতরফা রাজনীতি ছিল। বিভিন্ন মহলে থেকে এইটি দাবি করা হয়েছে। সেই একতরফা রাজনীতি থেকে দেশকে বের করে নিয়ে এসে তরুণ মেধাভিত্তিক যে তরুণ মেধাবী যারা আছেন তারা দেশকে নেতৃত্ব দেবে, এবং মেধাবীরা যদি রাজনীতিতে আসে তাহলে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা সম্ভব, এবং গণতন্ত্র বারবার যেন হোঁচট না খায়, এজন্য তরুণদের যাতে ভূমিকা আরো অনেক বেশি থাকে, এটি মূলত হচ্ছে এই আজকের এই সমাবেশের মূল লক্ষ্য। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন, প্রধান অতিথির বক্তব্য। তিনি বেশ কিছু দিক নির্দেশনা দেবেন তরুণদেরকে, এবং সেই দিক নির্দেশনা এখানে যারা উপস্থিত হয়েছেন ঢাকা,
ময়মনসিংহ, সিলেট, ফরিদপুর এই 4 বিভাগের যারা নেতাকর্মী উপস্থিত হয়েছেন তারা তৃণমূলে ছড়িয়ে দেবেন। এখানে যে বিষয়টি লক্ষণীয় যে আজকের এই কর্মসূচি ঘিরে আমরা দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনি বলছিলেন দিক নির্দেশনা দেবেন, তিনি কখন নাগাদ বক্তৃতা দিতে পারেন কিছু জানতে পেরেছেন? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকের এই তারুণ্যের সমাবেশের প্রধান অতিথি। তার বক্তব্য আসতে আসতে বেলা 4টা বা 5টা বেজে যাবে। আমরা বরাবরই এরকমটি দেখে থাকি, বেলা 2টায় আনুষ্ঠানিকভাবে সভা সমাবেশের কার্যক্রম শুরু হলে সেটি আসলে 6টা বা 7টা বেজে যায়। এমন সময় আমরা দেখি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেল 5টা নাগাদ বক্তব্য দিতে পারেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও এখানে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সহ আরও যারা জ্যেষ্ঠ নেতা আছেন তারা বক্তব্য দেবেন এবং তারা এই তরুণ যারা আছেন তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেবেন যাতে সেই দিক নির্দেশনা তারা তৃণমূলে ছড়িয়ে দিতে পারেন। এবং আজকের এই সভা সমাবেশে এখন পর্যন্ত যারা বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্য কিন্তু নির্বাচনের দাবি বারবারই উঠে এসেছে। মাহমুদ শরীফ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জুডিশিয়াল কিলিং এর বিচার চাইলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। আর বর্তমান পরিস্থিতি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের। সকালে মুক্তির পর হাসপাতাল থেকে বেরিয়ে শাহবাগে শুকরানা সমাবেশে এসব কথা বলেন তিনি। এদিকে সমাবেশের কারণে প্রায় 1.5 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। মানবতা বিরোধী অপরাধের মামলায় দীর্ঘ 1 যুগ কারাগারে ছিলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। বুধবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে মুক্তি পান তিনি। আজহারুল ইসলামের মুক্তিতে আনন্দে মেতে ওঠেন নেতাকর্মীরা। তাকে বরণ করে শাহবাগে শুকরানা সমাবেশে যোগ দেন জামায়াতের আমির। এ সময় জামায়াত নেতা আজহার বলেন, ন্যায় বিচারের মধ্য দিয়ে সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। 14 বছর কারাগারে থাকার পর আজকে সকালে মুক্ত হলাম। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক একজন। বিচারের নামে জুডিশিয়াল কিলিং এর সাথে জড়িতদের বিচার চান জামায়াতের এই নেতা। আমি জোর করে আবার বলতে চাই, যারাই হত্যাকাণ্ডের সাথে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়েছে তাদেরকে বিচার করা হোক, নাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে। সমাবেশে জামায়াতের আমির বলেন, সব শ্রেণী পেশার মানুষের সম্মিলিত চেষ্টায় আওয়ামী লীগের পতন হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এদেশের 18 কোটি মুসলিম মানুষের সম্মিলিত চেষ্টায় সরকারের পতন হয়েছে। আমরা এই মূল ক্রেডিট আল্লাহ তাআলাকে দেই, আর জমিনের ক্রেডিট সমস্ত এদেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে। আমরা এক থাকব, জাতির প্রয়োজনে এক পথে হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। মঙ্গলবার মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মামলা থেকে খালাস দেয় সর্বোচ্চ আদালত। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও পৌঁছেছেন। হংকংয়ের সংক্ষিপ্ত যাত্রা বিরতিতে অধ্যাপক ইউনূসকে স্বাগত জানান শ্রমমন্ত্রী ক্রিস সান। মঙ্গলবার রাত 2:10 তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হন। উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সফরকালে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। সফরে 2 দেশের মধ্যে বাজেট সহায়তা সহ নানা খাতে 7টি সমঝোতা সইয়ের কথা রয়েছে। গুরুত্ব পাবে বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা, নিরাপত্তা সহযোগিতা। নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনেও যোগ দেবেন অধ্যাপক ইউনূস। আগামী 31শে মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসক ও নার্সদের উপর হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী। বেলা 12টার দিকে হাসপাতালে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের 2 পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ভাঙচুর চালানো হয়। এর প্রতিবাদে কর্মবিরতি শুরু করেন চিকিৎসক, নার্স সহ হাসপাতালের কর্মীরা। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা কার্যক্রম। প্রত্যক্ষদর্শীরা জানান, নার্স চিকিৎসকদের অবস্থান কর্মসূচিতে বাধা দেন রোগী এবং শিক্ষার্থীরা। এ সময় হাসপাতালের মূল ফটক বন্ধ করে চিকিৎসক ও কর্মচারীদের মারধরের অভিযোগও উঠেছে।
এ নিয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড। বুদ্ধদেব, বলবেন যে এই মুহূর্তে পরিস্থিতি কি, আর সেনাবাহিনীর অভিযানের পর কোনো সমাধান হয়েছে কিনা? দেখুন, সকাল থেকেই কিন্তু এই চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটটা একদমই রোগীদের দুর্ভোগ আমরা দেখেছি। এখানে সকাল থেকেই কিন্তু কোনো ধরনের সেবা রোগীরা পায়নি। এর কারণ হিসাবে আপনাকে যদি একটু গতকালকের বা আরও ৩-৪ দিন আগের একটি ঘটনা বলি। এর আগে জানেন যে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে একটি বিশাল সংখ্যক জুলাই আন্দোলনে আহত যে ছাত্ররা তারা অবস্থান নিয়েছেন, অর্থাৎ চিকিৎসার জন্য তারা এখানে আছেন। সেই সংখ্যাটি প্রায় ২০০-র কাছাকাছি। এর আগে তারা গত ৪ দিন আগে ঠিকঠাক চিকিৎসা পাচ্ছে না, এই অভিযোগে তারা কিন্তু কয়েকজন বিষপানের চেষ্টা করে এবং গতকাল রাতে যেমনটি হয়েছিল, তারা পরিচালকের একদম রুমের সামনে গিয়ে পেট্রোল ঢেলে নিজেরা আত্মাহুতি দেয়, এরকমটা ছাত্রদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। সেই চেষ্টাটা যখন করা হয়, একইভাবে যে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসক বা নার্স বা স্টাফ যারা আছে তারা কিন্তু বলছেন যে এই আহতদের দুটি গ্রুপ হয়ে যায় এবং এদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং কিছু ওয়ার্ড থেকে শুরু করে পরিচালকের যে কক্ষ রয়েছে তার পাশে ভাঙচুরের ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে আজকে সকাল থেকে এই হাসপাতালের যে চিকিৎসক, নার্স বা অন্যান্য স্টাফরা আছে তারা নিরাপদ কর্মপরিবেশের দাবিতে একটি কর্মবিরতি দেয়। এই কর্মবিরতি যখন দেয়, আপনি জানেন যে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট বাংলাদেশের সর্ববৃহৎ চোখের চিকিৎসা দিয়ে থাকে এবং এখান থেকে কিন্তু সারা বাংলাদেশ থেকে রোগীরা আসে এবং সেই রোগীরাও কিন্তু অনেকের অপারেশন হবে, তারা সেই প্রস্তুতিটা নিয়ে আসে এবং সেই কার্যক্রম রাত থেকে তারা শুরু করে। এরাও কিন্তু চড়াও হয় যখন কর্মবিরতি দেওয়া হয়। এরপরে এই সাধারণ রোগীদের সাথে যুক্ত হয় আন্দোলনে আহত যারা এখানে চিকিৎসা নিচ্ছেন তারা, অর্থাৎ 3টি পক্ষ হয়ে যায় এখানে। একদিকে সাধারণ সেবা যারা নিতে চাচ্ছেন তারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত যারা তারা, এবং হাসপাতাল কর্তৃপক্ষ যারা এখানে কর্মচারী বা নার্স, আয়া, বুয়া এরা রয়েছে এবং সাথে চিকিৎসকও আছে, অর্থাৎ 3টি পক্ষ হয়ে যায়। এক পর্যায়ে আমরা যেমনটি শুনতে পাই যে দুই পক্ষই চড়াও হয় এবং মারধর করে। অভিযোগ আছে যে একজন আরেকজনকে অভিযোগ দিচ্ছেন, যেমন স্টাফরা যেমন বলছেন যে আন্দোলনে আহত এবং এখানে যারা সাধারণ এরা স্টাফদের উপর হামলা করে, আবার এখানে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত যারা তারা বলছেন যে স্টাফরাই তাদেরকে গায়ে হাত তুলে। এরকম দ্বিমুখী বা ত্রিমুখী এখানে অভিযোগের খবর আমরা পাই এবং তারপরে কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ অবস্থায় যায়, এখানে সেনা বাহিনীকে খবর দেওয়া হয় এবং তারপরে কিন্তু সেনাবাহিনী এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। এখনও কিন্তু সেনাবাহিনী হসপিটালে অবস্থান করছেন এবং এখানে যারা আটকা পড়েছিলেন সকাল 8টা থেকে অনেকে এখানে অবরুদ্ধ অবস্থায় ছিল, তাদেরকে কয়েকজনকে উদ্ধার করা হয়। পরিস্থিতি এখনো তাদের নিয়ন্ত্রণে নেই বলে সেনা কর্মকর্তাদের একজন আমাদেরকে নাম প্রকাশ না করার অনুরোধে জানিয়েছেন। এবং আমরা যেমনটি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দুর্নীতির মামলায় ডাক্তার জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ডের বিরুদ্ধে করা আপিলের রায় আজ। এই মামলার আরেক আসামি তারেক রহমান আপিল না করলেও জুবাইদা রহমানের সাথে তারও খালাসের আবেদন জানিয়েছেন আইনজীবীরা। কয়েকদিনের শুনানি শেষে বুধবার রায়ের দিন নির্ধারণ করে হাইকোর্টের বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চ। জুবাইদা রহমানের আইনজীবী SM শাহজাহান শুনানিতে বলেন, যথাযথ তথ্য প্রমাণ না থাকলেও তাড়াহুড়ো করে তারেক রহমানকে 9 বছর এবং জুবাইদাকে 3 বছর কারাদণ্ড দেওয়া হয়। সম্প্রতি সরকার নির্বাহী আদেশে তাদের সাজা স্থগিত করলেও আইনি পথে মোকাবিলা করতে দীর্ঘদিন পর দেশে ফিরে আদালতের অনুমতি নিয়ে সাজার বিরুদ্ধে আপিল করেন জুবাইদা রহমান। 2,74 লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগে 2008 সালে মামলাটি করে দুদক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর আবেদনের বিষয়ে বক্তব্য শুনতে কাল নির্বাচন কমিশনের আইনজীবীকে ডেকেছে আপিল বিভাগ। ইশরাককে মেয়র ঘোষণার গেজেট স্থগিত চেয়ে করা লিভ টু আপিলের শুনানিতে দুপুরে এ আদেশ দেন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি করেন রিটকারীর আইনজীবী মোহাম্মদ হোসেন।
এর আগে ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইসির গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট 22 মে খারিজ করেন হাইকোর্ট। সেদিনই পূর্ণাঙ্গ আদেশ প্রকাশিত হয়। ওই আদেশের বিরুদ্ধে মেয়র ঘোষণা ও গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে সোমবার লিভ টু আপিল করেন রিটকারী। 27 মার্চ ইশরাককে ডিএনসিসির মেয়র ঘোষণা করে রায় ঘোষণার পর গেজেট প্রকাশ করে ইসি। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর, এরপর আরো যা দেখবেন। চট্টগ্রামে গার্মেন্টস থেকে কুকি চিনের 15,000 ইউনিফর্ম জব্দ, একজন গ্রেপ্তার, 3 দফায় জব্দ প্রায় 50,000 পিস। শিল্প কারখানায় আজ থেকে গ্যাস সরবরাহ আরও বাড়াবে পেট্রোবাংলা। প্রতিদিন মিলবে অতিরিক্ত 150 মিলিয়ন ঘনফুট। লালমনিরহাটের 3 উপজেলার 5 সীমান্ত দিয়ে অন্তত 38 জন নারী, পুরুষ ও শিশুকে পুষিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীদের বাধায় এখনও সীমান্তের ওপারে ভারতীয় অংশে অবস্থান করছেন তারা। বিজিবি জানায় ভোরের দিকে আদিতমারির দুর্গাপুরের চওড়াটারি সীমান্ত দিয়ে 13 জন, হাতিবান্ধার বনচৌকি দিয়ে 6 জন এবং পাটগ্রামের আমবাড়ি, পচা ভান্ডার ও ধবলগুড়ি সীমান্ত দিয়ে 19 জনকে বাংলাদেশে পুষিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির বাধায় তা ব্যর্থ হয়। এ নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। বিভিন্ন সীমান্তে পুষিন ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও অবস্থান নিয়েছেন। এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। এদিকে সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে 30 জন শিশু সহ 82 জনকে পুষিনের পর আটক করেছে বিজিবি। তাদের পরিচয় নিশ্চিতে কাজ চলছে। ভারতের বিএসএফ বাংলার লোক আসামের লোক ঠেলি পার করে দিবেন সেখানে আমাদের দুর্গাপুর ইউনিয়ন দিয়ে। বিজেপি আমরা জনগণ আছি, সবাইকে ইয়ে করছি, লোক আসবে ধরছে, আমরা আটক দিছি। ভারত থেকে যে লোক যে আসছে আমরা কোনোভাবে ভারতের লোককে মানি নেব না। চট্টগ্রামে পাহাড়তলীর একটি গার্মেন্টস থেকে কুকি চিন বা কেএনএফ এর 15,000-এর বেশি ইউনিফর্ম জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মধ্যরাতে এ অভিযান চালায় যৌথ বাহিনী। এর আগে সোমবার রাতে নগরীর একটি গার্মেন্টসের গুদাম থেকে কেএনএফ এর জন্য তৈরি প্রায় 12,000 পিস ইউনিফর্ম জব্দ করা হয়। এছাড়া 18 মে চট্টগ্রামের বায়েজিদ এলাকার পোশাক কারখানা রিংভু গার্মেন্টস থেকে জব্দ করা হয় 20,000 পিস কেএনএফ পোশাক। গ্রেপ্তার করা হয় কারখানা মালিক সহ 3 জনকে। এ নিয়ে 3 দফায় কুকি চিনের প্রায় 50,000 পিস ইউনিফর্ম জব্দ করা হলো। চলতি মাসে এসব ইউনিফর্ম সরবরাহের চুক্তি ছিল বলে জানিয়েছেন গ্রেপ্তারকৃতরা। আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর সবুজ, 3 দফায় 50,000-এর বেশি ইউনিফর্ম জব্দ, এগুলো তো আসলে একদিনে তৈরি হয়নি। তাহলে আইনশৃঙ্খলা বাহিনী আসলে কি বলছে বা কারখানা কর্তৃপক্ষ কি বলছে? আপনি ঠিকই বলেছেন, 3 দফায় 47,000-এর বেশি, অর্থাৎ প্রায় 50,000-এর মতো যে ইউনিফর্ম যেগুলি কুকি চিনের জন্য তৈরি করা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং এই বিষয়েও ইতিমধ্যে মামলা হয়েছে চট্টগ্রামের বায়েজিদ থানায়। প্রথম দফায় গত 17 মে রাতে যে অভিযান হয়েছে, 18 মে যে মামলা হয়েছে চট্টগ্রামের বায়েজিদ থানায়, সেখানে বলা হচ্ছে যে 20,000 ইউনিফর্ম তারা উদ্ধার করছে যেগুলি কুকি চিনের জন্য তৈরি করা হয়েছে। ওই মামলায় আসলে বলা হয়েছে মর্ম সিং মার্মা নামে একজন এই কাপড়ের অর্ডারটা নিয়েছিলেন 2 কোটি টাকার বিনিময়ে। তারা যে গার্মেন্টস থেকে যে কাপড়গুলো উদ্ধার করা হচ্ছে সেখানে 30,000 পিসের কথা আমরা জেনেছিলাম। পরবর্তীতে গত পরশুদিন রাতে আরও প্রায় 12,000 পিস এবং গতকাল রাতে পাহাড়তলী এলাকা থেকে, আমি এখন যেখানে আছি এই এলাকা থেকে প্রায় 15,000 পিসের বেশি যে ইউনিফর্ম যে উদ্ধার করা হয়েছে। পুলিশ আমাদেরকে আনুষ্ঠানিকভাবে বলছে না, যদিও অন্যভাবে আমরা যে খবর পেয়েছি গত এই যে বায়েজিদের যে মামলা, সে মামলা সূত্র ধরে তদন্ত করতে গিয়ে এখানকার কারখানায় যে পোশাকগুলি তৈরি হচ্ছিল সেই খবর পেয়েছে পুলিশ। সেই ভিত্তিতে কালকে অভিযান চালিয়েছে রাতে এবং এখনো অভিযান অব্যাহত আছে বলে আমাদের সবুজ, আরেকটা বিষয় একটু জানতে চাই যে এই পোশাকটি বা এই ইউনিফর্মটি যে কুকি চিনে সেটি আসলে কিভাবে নিশ্চিত হলো?
হ্যাঁ, এই যে মামলা আপনি যেমনটা বলছিলাম বাইজিৎ থানায় যে মামলা হয়েছে সেখানে মামলা উল্লেখ করা হয়েছে এগুলি কুকি চিনের জন্য তৈরি করা হয়েছে এবং বিভিন্ন কারখানায় আরও কুকি চিনের জন্য এই পণ্যগুলি তৈরি করা হচ্ছে বলে আমাদেরকে মামলার তরফে বলা হয়েছে এবং পুলিশ অনানুষ্ঠানিকভাবে আমাদেরকে বলেছে এই কথা। এবং কুকি চিনের পোশাক আমরা যেমনটা দেখেছি আগে তাদের পোশাকের সাথে মিলে যায়, যদিও আমরা কুকি চিনের যে ফেসবুক পেজ সেখানে তারা অস্বীকার করে তারা বলেছে এগুলি অন্য কোনো বাহিনীর জন্য তৈরি পোশাক, তাদের উপর দোষ চাপানো হচ্ছে বলে তারা তাদের ফেসবুক পেজে তারা সেটা বলতে আমরা দেখেছি। তবে পুলিশের তরফ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নিশ্চিত হয়েছে এগুলি কুকি চিনের জন্য তৈরি করা হচ্ছে। চট্টগ্রাম থেকে কথা হচ্ছিল সহকর্মী আলমগীর সবুজের সাথে। চলে যাচ্ছি পরে খবরটিতে। শিল্প কারখানাগুলোতে আজ থেকে গ্যাস সরবরাহ আরও বাড়াবে পেট্রোবাংলা। প্রতিদিন অতিরিক্ত 150 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। সোমবার এক বিবৃতিতে এসব তথ্য দেয় পেট্রোবাংলা। টেক্সটাইল ও পোশাক কারখানার মালিকদের গ্যাস সরবরাহ কমানোর অভিযোগের জবাবে এ বিবৃতি দেয় প্রতিষ্ঠানটি। বিবৃতিতে বলা হয়েছে এবছরের প্রথম 4 মাসে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট এবং কারখানাগুলোতে গ্যাস সরবরাহ গত বছরের তুলনায় 21% বেড়েছে। এপ্রিলে 1088 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়, যা গত বছরের চেয়ে 50% বেশি। এছাড়া মার্চে গ্যাস সরবরাহ গত বছরের একই মাসের তুলনায় বেশি ছিল বলে বিবৃতিতে জানানো হয়। শিল্প চাহিদা মেটাতে এবছর 6টি অতিরিক্ত এলএনজি কার্গো আমদানির ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে পেট্রোবাংলা। আসছে বাজেটে দেশে উৎপাদিত মোবাইল ফোনের ওপর কর বাড়তে পারে। এতে এসব ফোনের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। উদ্যোক্তারা বলছেন বাড়তি ভ্যাট নেতিবাচক প্রভাব ফেলবে এ শিল্পে। সরকারের রাজস্ব বাড়াতে নতুন শুল্ক আরোপ নয়, বরং অবৈধ উপায়ে স্মার্টফোন আসা বন্ধ করার আহ্বান তাদের। স্মার্টফোনের চাহিদার বড় অংশ দেশে উৎপাদিত হয়, ফলে এর ব্যবহার গত কয়েক বছরে ব্যাপক হারে বেড়েছে। চাহিদা বাড়লেও আসছে বাজেটে ব্যবহারকারীদের জন্য তেমন সুখবর থাকছে না। মোবাইল শিল্পে কর বৃদ্ধির পরিকল্পনা রয়েছে রাজস্ব বোর্ডের। আমরাও চাই যে আপডেট প্রযুক্তি আসুক, আরও নতুন নতুন মডেল আসুক এবং কি সবাই যাতে ইউজ করতে পারে ওই বাজেটের মধ্যে আসুক, যাতে সবাই ব্যবহার করতে পারে। বর্তমানে দেশে উৎপাদিত মোবাইল ফোনের ওপর উৎপাদন পর্যায়ে বৈশিষ্ট্য ভেদে 5.5 থেকে 7.5% ভ্যাট আরোপ আছে। নতুন বাজেটে এই হার আরও 2.5% করে বাড়ানো হতে পারে। সংশ্লিষ্টরা বলছেন দেশীয় মোবাইলের ওপর ভ্যাট বাড়ালে অবৈধ ফোনের ছড়াছড়ি হবে। এতে সরকারের রাজস্ব বৃদ্ধির লক্ষ্য পূরণ হবে না। গ্রে মার্কেটটা আরো বড় হবে। গভর্নমেন্টের ভ্যাট বাড়ানো যদি হতে হয়, গভর্নমেন্ট একটা কারণে ভ্যাট বাড়াচ্ছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট যেন তার রেভিনিউ আর্ন করতে পারে। কিন্তু গভর্নমেন্ট যদি তার রেভিনিউ আর্ন না করে তাহলে সে ভ্যাট বাড়িয়ে লাভটা কি? দেশে এখন 17টির মতো প্রতিষ্ঠান স্মার্টফোন উৎপাদন ও সংযোজন করছে। কর্মসংস্থান হয়েছে অনেকের। এমন পরিস্থিতিতে দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ দেখার আহ্বান ক্যাবের। মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে, তাকে বাড়তি টাকা দিয়ে কিনতে হবে এবং আমাদের দেশীয় শিল্প উৎপাদনের কথা আমরা যেগুলো বলছি এগুলোর ক্ষেত্রে একটা বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে বর্তমানে দেশে স্মার্টফোন ব্যবহার করে 70% পরিবার। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।